যেই ছেলে নিজে আর্ন করতে পারে না, I repeat, যেই ছেলে নিজে আর্ন করতে পারে না, সেই ছেলে আপনাকে কিভাবে ভরণ-পোষণ দিবেন? আপনি এক্সপেকটেশনটা করতে আসলেই পারেন না। আমার অবজারভেশনে লাভ ম্যারেজে একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে আমরা সর্বোচ্চটা বিয়ের আগে দিয়ে ফেলি। যে আমি আমার যতটুকু দিতে পারবো ইমোশন, কেয়ারিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি বিয়ের আগে সব করে ফেলি। যার নিজের ডিসিশন মেক করার ক্যাপাবিলিটি নেই, সে তো অলওয়েজ ইদার মাম্মাস বয় হবে অর ওয়াইফের কথায় উঠবে বসবে। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ফিমেল পারসন লিখেছেন যে তিনি ৩ মাস হলো ডিভোর্স দিয়েছেন এবং ডিভোর্সটা তিনি তার হাসব্যান্ডকে দিয়েছেন। তাদের লাভ ম্যারেজ ছিল। যখন তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন তাদের বিয়ে হয়েছে এবং প্রায় বছরখানেক সেখানে সম্পর্ক ছিল, সংসার করেছেন। দেন তিনি তার বাবার বাসায় ছিলেন বছরখানেক। টোটাল হচ্ছে তাদের ৪ বছরের সম্পর্ক, মানে বিবাহিত জীবন। ১ থেকে ১.৫ বছর তার হাসব্যান্ড তার কোনো ভরণ-পোষণ দেননি, তার কোনো খরচ বেয়ার করেননি। ডিভোর্স দেওয়ার কারণটা তিনি জানিয়েছেন যে তার মাদার ইন ল অর্থাৎ শাশুড়ির কারণে তিনি ডিভোর্স দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি লিখেছেন ১.৫ বছর তার হাসব্যান্ড তার কোনো ভরণ-পোষণ দেননি, তার সাথে ছিলেন না এবং ভার্বাল অ্যাবিউজ করতেন ওভার দি ফোন। তারপর যেটা হলো, তার হাসব্যান্ড তাকে কিছু শর্ত দিয়েছেন। শর্তগুলোর মাঝে এমন ছিল যে মেয়েটি তার বাবা-মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবেন না এবং শাশুড়ি যদি বলেন তাহলেই হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে। মানে কিছু শর্ত দিয়েছে এবং যেগুলো আসলে অপ্রাসঙ্গিক অনেক ক্ষেত্রে তার মনে হয়েছে এবং তিনি আসলে কোনোভাবে মেনে নিতে পারেননি। তাই তিনি ডিভোর্স দিয়েছেন। বর্তমানে তিনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু তার কাছে বারবার মনে হচ্ছে আমি যদি আরেকটু ধৈর্য ধরতাম তাহলে তো সংসারটা ভেঙে যেত না। আমি যদি আরেকটু সহনশীল হতাম তাহলে হয়তো সংসারটা কন্টিনিউ করা যেত। এসব চিন্তা তাকে ফোকাস করতে দিচ্ছে না। এখন এই সিচুয়েশন থেকে তিনি কিভাবে বের হতে পারেন বা তার আসলে কি করণীয় আছে তিনি জানতে চেয়েছেন। আপনি যদি সেম সিচুয়েশন এ থাকেন, আপনি ডিভোর্স দেওয়ার পর বা সেপারেশন এ যাওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে সংসারটা আপনি চাইলে কন্টিনিউ করতে পারতেন। আপনার কাছে মনে হচ্ছে যে আমি আরেকটু কেন ধৈর্যশীল হলাম না, আরেকটু কেন সহনশীল হলাম না, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমার অবজারভেশনে লাভ ম্যারেজে একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে আমরা সর্বোচ্চটা বিয়ের আগে দিয়ে ফেলি। যে আমি আমার যতটুকু দিতে পারবো ইমোশন, কেয়ারিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি বিয়ের আগে সব করে ফেলি। অ্যান্ড বিয়ের পর যেটা হয় যে প্র্যাকটিক্যাল লাইফে ডিসিশন মেক করার ক্ষেত্রে অনেক কিছু নেগোশিয়েট করতে হয়। আমি কখনোই বলছি না যে হাসব্যান্ড যেটা করেছেন দ্যাট ইজ রাইট, অথবা ওয়াইফ যেটা করছেন বা করেছেন সেটাও রাইট। আমি জাস্ট বলছি যখন ভালোবেসে কেউ বিয়ে করেন তার সর্বোচ্চটা তিনি দেওয়ার চেষ্টা করেন বিয়ের আগে বা বিয়েরও ১ম ৩-৪ মাস কন্টিনিউ থাকে। বাট যখন রিয়ালিটি আসলে চেঞ্জ হওয়া শুরু করে তখন আসলে ওই সর্বোচ্চ দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। কোনো না কোনো কারণ থাকতে পারে। আমি বলব না যে আপনি লাভ ম্যারেজ করবেন না বা আমি এটা বলব আপনি সেটেল ম্যারেজ করেন। আমি জাস্ট এটা বলছি আপনাকে রিয়ালিটি চেক করতে হবে। সো যিনি হাসব্যান্ড তিনি যখন তার মায়ের কথাকে ওভার প্রায়োরিটি দিচ্ছেন, যে মা যেটা বলবেন সেটাই করব, বা মা বলেছেন এই ওয়াইফের সাথে সংসার করা যাবে না, দেন হোয়ার ইজ ইয়োর ডিসিশন? মানে আপনি একজন পুরুষ, আপনি একজন হাসব্যান্ড, আপনি একজন মানুষ। আপনার ডিসিশনটা কোথায়? আপনার ডিসিশন যদি আপনার মা মেক করেন অর আপনার ওয়াইফ মেক করেন, এটাও হয় যে ওয়াইফ বলেন যে তোমার মা এই বাসায় থাকতে পারবেন না বা আরো অনেক কিছু। আমি বলছি না যে মাদেরকে থাকতে হবে। আমি জাস্ট এটা বলছি যে আপনাকে তো মিডল থেকে একটা ডিসিশন মেক করতে হবে। ভালোবেসে বিয়ে করাটা কোনো সমস্যা না। কিন্তু আপনাকে রিয়ালিটি চেক করতে হবে। যেই ছেলে নিজে আর্ন করতে পারে না, I repeat, যেই ছেলে নিজে আর্ন করতে পারে না, সেই ছেলে আপনাকে কিভাবে ভরণ-পোষণ দিবেন? আপনি এক্সপেকটেশনটা করতে আসলেই পারেন না, যদি সে আর্ন না করে। সেকেন্ডলি, যার নিজের ডিসিশন মেক করার ক্যাপাবিলিটি নেই, সে তো অলওয়েজ ইদার মাম্মাস বয় হবে অর ওয়াইফের কথায় উঠবে বসবে। সো এমন পুরুষকে আসলে কোনো মানুষের পক্ষে সহ্য করাও সম্ভব হয় না। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি
মনে করেন যে আপনি সহনশীল হলে সংসারটা টিকতো বা টিকতো না, এটা আসলে খুবই আনসার্টেন একটা স্টেটমেন্ট যে কি হতো, কি হতো না। তবে যেকোনো সংসার ভাঙার আগে বা যেকোনো ডিভোর্স নেওয়ার আগে বা যেকোনো বড় ডিসিশন মেক করার আগে আমি মনে করি আপনাকে আরো একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত। আরো একটু চিন্তা করা উচিত, রিয়ালিটি চেক করা উচিত যে আমি ডিভোর্সে দিচ্ছি জাস্ট বিকজ এটাই যে আমার হাসব্যান্ড এই শর্তগুলো দিয়েছে যা আমি মানতে পারছি না। এই কারণে ডিভোর্স দেওয়াটা আসলে লজিক্যাল না। যদি আপনার হাসব্যান্ড অ্যাবিউজিভ হয়ে থাকেন, যদি আপনার হাসব্যান্ড টক্সিক হয়ে থাকেন, যদি আপনার হাসব্যান্ড কোনো কিছুতেই আপনাকে সাপোর্ট করতে পারছেন না, আপনাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আর থাকছে না, দেন ডিভোর্স দেওয়াটা লজিক্যাল। শুধু শর্ত এগ্রি করতে পারছি না, তাই ডিভোর্স দিচ্ছি, এটা একটু ইমোশনাল স্টেট থেকে নেওয়া ডিসিশন। ওয়েল, যে ডিসিশন আপনি অলরেডি মেক করে ফেলেছেন বা এক্সিকিউট করেছেন, সেটাকে আমি চেঞ্জ করতে বলছি না বা চেঞ্জ করার কিছু নেই। বাট আপনার যেটা করা আছে, আপনি প্রেজেন্টে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করছি এবং এটা কোনো থেরাপি সেশন না। আমি বলব যে আপনি নিজের দিকে ফোকাস করেন। বর্তমানে আপনার আসলে কি অপরচুনিটিস আছে? কি করতে পারেন? আপনার ফোকাস থাকছে না। সেটা কি শুধুমাত্র স্টাডি ক্ষেত্রে নাকি অন্য সব ক্ষেত্রে আপনার ফোকাস থাকছে? লেটস সে আপনি মোবাইল ব্রাউজ করছেন, আপনি রিলস দেখছেন। সেক্ষেত্রে কি আপনার ফোকাস থাকছে? আপনি যখন কারো সাথে গল্প করছেন তখন কি ফোকাস থাকছে? নাকি শুধুমাত্র আপনি যখন স্টাডি করতে যাচ্ছেন তখনই ফোকাস থাকছে না? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, বোঝার চেষ্টা করেন। নাম্বার 2, নিজের একটা হেলথি লাইফস্টাইল গ্রো করেন। আপনার লাইফস্টাইল যদি স্ক্যাটার্ড থাকে, যদিও আপনি মেনশন করেননি আপনার লাইফস্টাইল সম্পর্কে। বাট আপনার লাইফস্টাইল যদি স্ক্যাটার্ড থাকে, আপনার মাথায় এই নেগেটিভ থটগুলো বারবার আসবে। আমি আরেকটু এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, which is true, করতে পারতেন। কিন্তু করা তো হয়নি। এখন যতই আপনি অতীত নিয়ে চিন্তা করেন, আপনি আসলে ডিপ্রেশনের ডিপে যেতে থাকবেন। আরো বেশি ডিপ্রেস ফিল করতে থাকবেন। আরো বেশি স্যাড ফিল করতে থাকবেন। সো অতীতে কি করতে পারতাম, এই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে পারেন আপনার মতো করে। আর যদি দেখেন নিজে কোনোভাবেই আসলে চেষ্টা করেও পারছেন না, আপনি বারবার আসলে ট্রিগার্ড হচ্ছেন, আপনার ব্রেইনে হয়তো হ্যামারিং হচ্ছে, আমি পারতাম, আমি এটা কেন করলাম না? সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি প্রফেশনাল হেল্প নিবেন। প্রফেশনাল হেল্প নেওয়া মানে এই না যে আপনি উইক, প্রফেশনাল হেল্প নেওয়া মানে আপনি আরো বেশি অ্যাওয়ার। আপনি এভারেজ পিপল থেকে নিজেকে আরো বেশি ভালোবাসেন। আপনি নিজের প্রতি কেয়ার করছেন যে আপনার ফোকাসটা দরকার। আপনার এই পাস থেকে বের হয়ে আসা দরকার। অ্যান্ড আপনার প্রেজেন্টে চাকরির জন্য প্রিপারেশন নেওয়া দরকার। যাতে আপনার ফিউচারও ভালো হতে পারে, প্রেজেন্টে আপনি ফোকাস থাকতে পারেন। সো যা বলেছি এগুলো করার পরও যদি দেখেন যে প্রবলেম ফেস করছেন, দেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। জাস্ট প্রফেশনাল হেল্প নেওয়ার চেষ্টা করেন।